নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার মনের কথা, অথচ এটা নিয়েই আমরা সবচেয়ে বেশি হতাশায় ভুগি। টপিকটা হলো ছোট ইনকামে বড় সেভিং সম্ভব কিভাবে। অনেকেই হয়তো শিরোনামটা শুনেই ভাবছেন, ভাই মাস শেষে নুন আনতে পান্তা ফুরোয় আপনি বলছেন বড় সেভিং, এটা কি কোনো জোকস হচ্ছে? বিশ্বাস করুন, এটা কোনো জোকস নয়, বরং যাদের ইনকাম কম তাদের জন্যই সেভিং করাটা বেশি জরুরি। কেন জানেন? কারণ যাদের অনেক টাকা আছে, বিপদে পড়লে তাদের সামলানোর অনেক রাস্তা থাকে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের একমাত্র ভরসা হলো ওই জমানো টাকাটুকু। আজ আগামী 10 মিনিট আমি কোনো তাত্ত্বিক বা কঠিন ইকোনমিক্স নিয়ে কথা বলবো না। আমি একেবারে প্র্যাকটিক্যাল কিছু লাইফ হ্যাকস এবং অভ্যেসের কথা বলবো, যেগুলো আপনি আজ থেকেই, মানে এই মুহূর্ত থেকেই শুরু করতে পারবেন। চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে। আমরা মনে করি সেভিং করার জন্য আমাকে আগে বড় লোক হতে হবে, আমার বেতন যখন ডবল হবে তখন আমি অর্ধেক জমাবো। কিন্তু পরিসংখ্যান বলছে এটা ডাহা মিথ্যে কথা। মানুষের স্বভাব হলো আয় বাড়লে ব্যয় বাড়ে, যাকে অর্থনীতির ভাষায় বলে লাইফস্টাইল ইনফ্লেশন। যে লোকটা 10,000 টাকা বেতনে চলতো, তার বেতন 20,000 হলে সে আর 10,000-এ সংসার চালায় না, তার খরচও বেড়ে 20,000-এর কাছাকাছি চলে যায়। তাই সেভিং ব্যাপারটা আয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অভ্যেসের ওপর। তাহলে উপায়? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সমীকরণটা বদলে ফেলা। সাধারণত আমরা কি করি? ইনকাম বিয়োগ খরচ ইকুয়াল টু সেভিং, মানে বেতন পাওয়ার পর বাড়ি ভাড়া দিলাম, বাজার করলাম, বিল দিলাম, ঘুরতে গেলাম, তারপর যদি কিছু বেঁচে থাকে সেটা সেভিং। এবং আমরা সবাই জানি শেষে আর কিছুই বাঁচে না। আপনাকে যেটা করতে হবে তা হলো ইনকাম বিয়োগ সেভিং ইকুয়াল টু খরচ, মানে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই বা টাকা হাতে আসার প্রথম দিনেই আপনার সেভিংসের টাকাটা আলাদা করে সরিয়ে ফেলতে হবে। ধরে নিন আপনার ওই টাকাটা নেই, ওটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে। আপনার বেতন যদি 15,000 টাকা হয় আর আপনি ঠিক করেন যে 1,000 টাকা জমাবেন, তবে মাসের 1 তারিখে আপনার হাতে খরচ করার জন্য থাকবে 14,000 টাকা। আপনাকে ওই 14,000 টাকাতেই মাস চালাতে হবে। প্রথম 2-3 মাস খুব কষ্ট হবে, মনে হবে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু 4 নম্বর মাসে গিয়ে দেখবেন আপনি ওই 14,000 টাকাতেই মানিয়ে নিয়েছেন। মানুষ অভ্যেসের দাস, আমরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। দ্বিতীয় পয়েন্ট হলো বাজেট ট্র্যাকিং বা হিসাব রাখা। শুনতে খুব বোরিং লাগে, তাই না? কিন্তু ছোট ইনকামে এটা জাদুর মতো কাজ করে। একটা ছোট ডায়েরি বা মোবাইলের নোটপ্যাড খুলুন, গত মাসে আপনি কোথায় কোথায় টাকা খরচ করেছেন তার একটা লিস্ট করুন। দেখবেন এমন অনেক খরচ আছে যেগুলো আপনি খেয়ালই করেননি। হয়তো অফিস টাইমের রোজ বিকেলে 10 টাকার চা আর বিস্কুট খাচ্ছেন, মনে হচ্ছে মাত্র 10-15 টাকা, কিন্তু মাসে সেটা 400 থেকে 500 টাকা হয়ে যায়। বছরে সেটা 6,000 টাকা। ভাবুন তো, বছরে 6,000 টাকা শুধু চা বিস্কুটে চলে যাচ্ছে, যেটা আপনি হয়তো বাড়ি থেকে ফ্লাস্কে নিয়েও যেতে পারতেন বা কমিয়ে দিতে পারতেন। আমাদের ইনকাম যখন ছোট হয় তখন বড় লিক বা ছিদ্র দিয়ে টাকা বেরোয় না, টাকা বেরোয় ছোট ছোট ছিদ্র দিয়ে। রিক্সা ভাড়া, হুটহাট চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া, মোবাইলে অপ্রয়োজনীয় ডেটা প্যাক কেনা, এই মাইক্রো এক্সপেন্স বা ক্ষুদ্র খরচগুলো কমানো শুরু করুন। আমি বলছি না কৃপণ হয়ে যান, আমি বলছি সচেতন হন। যে পথটা 10 মিনিটে হেঁটে যাওয়া যায় সেখানে 20 টাকা রিক্সা ভাড়া বাঁচান। এই 20 টাকাটা একটা মাটির ব্যাংকে ফেলুন, মাস শেষে দেখবেন ওটা কত বড় আকার ধারণ করেছে। তৃতীয় কৌশল হলো নিড এবং ওয়ান্টের পার্থক্য বোঝা। মার্কেটিং কোম্পানিগুলো এমনভাবে বিজ্ঞাপন দেয় যে আমাদের মনে হয় নতুন জামাটা, নতুন গ্যাজেটটা বা ওই রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের প্রয়োজন, কিন্তু আসলে ওটা আমাদের চাহিদা বা বিলাসিতা। কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা না কিনলে কি আমার জীবন চলবে না? যদি উত্তর হয় চলবে, তাহলে ওটা কিনবেন না। একটা টেকনিক শিখিয়ে দিই, নাম 30 ডেজ রুল। যখনই কোনো শখের জিনিস, যেমন একটা দামি ঘড়ি বা জুতো কিনতে ইচ্ছে হবে, তখন সাথে সাথে কিনবেন না, 30 দিন অপেক্ষা করুন। 30 দিন পর যদি দেখেন ওটার জন্য আপনার এখনও একই রকম আগ্রহ আছে, তবেই কিনুন। বিশ্বাস করুন, 80% ক্ষেত্রে দেখা যায় 30 দিন পর ওই জিনিসটার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। এভাবেই আপনি ইম্পালস বাইং বা হুটহাট কেনাকাটা থেকে বাঁচবেন। চতুর্থ বিষয়টি হলো ঘরের খাবার এবং স্বাস্থ্য। বাইরের খাবার খাওয়া শুধু স্বাস্থ্যের জন্যই খারাপ নয়, এটা আপনার পকেটের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি হিসাব করেন দেখবেন মাসে একটা বিশাল অঙ্ক চলে যায় বাইরের খাবারে।
সকালে তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার পথে নাস্তা, দুপুরে ক্যান্টিনে খাওয়া, এর বদলে একটু কষ্ট করে রাতে বা ভোরে উঠে খাবারটা বানিয়ে বক্সে করে নিয়ে যান। এতে মাসে অন্তত 2 থেকে 3,000 টাকা বাঁচবে। আর সবচেয়ে বড় কথা, আপনি সুস্থ থাকবেন। মনে রাখবেন, ছোট ইনকামের মানুষের জন্য অসুস্থ হওয়া মানে এক বিশাল অর্থনৈতিক বিপর্যয়। তাই শরীর সুস্থ রাখাটাও একটা বড় সেভিং। পঞ্চম পয়েন্ট হলো ঋণ বা লোন থেকে দূরে থাকা। ক্রেডিট কার্ড বা ইএমআই এর ফাঁদে পা দেবেন না। এখনকার দিনে পকেটে টাকা না থাকলেও ফোন কেনা যায়, বাইক কেনা যায়, কিন্তু আপনি যখন ছোট ইনকাম করছেন তখন সুদের বোঝা টানা অসম্ভব। ধার করে ঘি খাওয়ার অভ্যেসটা ছাড়তে হবে। যদি খুব জরুরি প্রয়োজন না হয় তাহলে লোন নেবেন না। আর যদি লোন বা ধার থাকে তাহলে সেভিং করার আগে টার্গেট নিন যত দ্রুত সম্ভব সেই লোন শোধ করার। কারণ আপনার জমানো টাকার ওপর ব্যাংক আপনাকে যে সুদ দেবে তার চেয়ে লোনের ওপর ব্যাংক আপনার থেকে অনেক বেশি সুদ কেটে নেবে। ষষ্ঠ কৌশল হলো সেকেন্ডারি ইনকাম বা স্কিল ডেভেলপমেন্ট। এতক্ষণ তো খরচ কমানোর কথা বললাম, কিন্তু সত্যি কথা হলো খুব ছোট ইনকামে খরচ কমিয়ে একটা লিমিট পর্যন্তই এগোনো যায়। বড় সেভিং করতে হলে ইনকাম বাড়ানোর কথাও ভাবতে হবে। আপনার বর্তমান কাজের পাশাপাশি ছোটোখাটো কী করা যায় ভাবুন। আপনার কি বাইক আছে? ছুটির দিনে রাইড শেয়ারিং করতে পারেন। আপনি কি ভালো লিখতে পারেন? ফ্রিল্যান্সিং করতে পারেন বা টিউশনি করাতে পারেন। তবে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্ট করা। নতুন কোনো কাজ শিখুন, যাতে আপনার বর্তমান চাকরিতে প্রমোশন হয় বা ভালো কোনো চাকরি পান। ইনকাম বাড়লে যদি আপনি আপনার লাইফস্টাইল বা খরচ আগের মতোই রাখতে পারেন, তবেই দেখবেন ম্যাজিক। তখন সেভিং রকেটের গতিতে বাড়বে। সপ্তম এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, টাকা অলস ফেলে রাখবেন না। ধরুন আপনি অনেক কষ্ট করে মাসে 500 বা 1000 টাকা জমালেন। সেটা যদি বালিশের নিচে বা মাটির ব্যাংকে রেখে দেন, তাহলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে সেটার মান কমতে থাকবে। টাকার মান প্রতি বছর কমে, তাই জমানো টাকাটা এমন কোথাও রাখুন যেখানে সেটা বাড়ে। ব্যাংকের ডিপিএস, রেকারিং ডিপোজিট বা ভালো কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। মাসে 500 টাকা জমালেও কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের কারণে 10-15 বছর পর সেটা একটা বিশাল অঙ্কে পরিণত হতে পারে। আইনস্টাইন কম্পাউন্ড ইন্টারেস্টকে দুনিয়ার অষ্টম আশ্চর্য বলেছেন। এই জাদুকে কাজে লাগান। 500 টাকা ছোট মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই লাখ টাকা হয়ে ফিরে আসবে। অষ্টম টিপস, সামাজিক লজ্জা ঝেড়ে ফেলা। আমাদের সমাজে লোকে কি বলবে এই রোগে আমরা অনেকে ফকির হয়ে যাই। পাশের বাড়ির লোক এসি লাগিয়েছে, আমাকেও লাগাতে হবে। কলিগ আইফোন কিনেছে, আমাকেও কিনতে হবে। এই প্রতিযোগিতা বন্ধ করুন। আপনার ইনকাম কম, এতে লজ্জার কিছু নেই, কিন্তু লোক দেখানোর জন্য ঋণের জালে জড়ানোটা বোকামি। আপনি যখন সাধারণ জামাকাপড় পরবেন, সাধারণ বাসে যাতায়াত করবেন, তখন হয়তো কেউ কেউ বাঁকা চোখে তাকাবে। কিন্তু 5 বছর পর যখন আপনার অ্যাকাউন্টে একটা বড় অঙ্ক জমা হবে এবং আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, তখন ওই লোকগুলোই ইএমআই এর কিস্তি শোধ করতে করতে হিমশিম খাবে। নিজের আর্থিক অবস্থাকে মেনে নিন এবং সেটা নিয়ে সৎ থাকুন। বন্ধুদের সোজাসুজি বলুন, ভাই এখন আমার বাজেট নেই, আমি ওই দামি রেস্টুরেন্টে যেতে পারবো না। সত্যি বলায় কোনো লজ্জা নেই। শেষ যে বিষয়টি বলবো তা হলো লক্ষ্য ঠিক করা। কেন সেভ করবেন? শুধু জমানোর জন্য জমালে মোটিভেশন পাবেন না। একটা লক্ষ্য ঠিক করুন। হতে পারে সেটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা, বা নিজের একটা ছোট বাড়ি করা, কিংবা সন্তানের পড়াশোনা। যখন চোখের সামনে একটা স্বপ্ন থাকে তখন ছোটোখাটো ত্যাগ স্বীকার করতে কষ্ট হয় না। তখন মনে হয় আজ এই বিরিয়ানিটা না খেলে আমার স্বপ্নের বাড়ির জন্য আরও 500 টাকা জমা হলো। এই মানসিকতা তৈরি করুন। আসুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে ঝালিয়ে নিই। 1. আয় বাগার আশায় বসে থাকবেন না, যা আছে তা থেকেই শুরু করুন। 2. টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই সেভিংয়ের অংশ আলাদা করুন। পে ইয়োরসেলফ ফার্স্ট। 3. ছোট ছোট খরচ বা মাইক্রো এক্সপেন্স ট্র্যাক করুন। 4. প্রয়োজন এবং বিলাসিতার তফাৎ বুঝুন। 30 দিনের রুল অ্যাপ্লাই করুন। 5. বাইরের খাবার এবং লোক দেখানো খরচ বন্ধ করুন। 6. টাকা জমিয়ে সেটাকে বিনিয়োগ করুন, অলস ফেলে রাখবেন না। বন্ধুরা, ছোট ইনকাম কোনো অভিশাপ নয়, এটা একটা সাময়িক পর্যায় মাত্র। কিন্তু এই পর্যায়ে আপনি যদি ডিসিপ্লিন বা শৃঙ্খলা শিখতে না পারেন, তবে কোটি টাকা ইনকাম করলেও আপনি গরিবই থাকবেন। বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। প্রতিদিনের 10 টাকা, 20 টাকা বা 50 টাকার স্যাক্রিফাইস বা ত্যাগ দিন শেষে আপনাকে একটা বড় অর্থনৈতিক নিরাপত্তা দেবে। আজ, এখন এই ভিডিও শেষ হওয়ার পর থেকেই শুরু করুন। পকেটে বা মানিব্যাগে এখন কত টাকা আছে, সেখান থেকে 10টা টাকা বের করে আলাদা একটা খামে বা কৌটায় রাখুন। শুরুটা এভাবেই হোক। আপনার এই ছোট পদক্ষেপটি আপনার ভবিষ্যতের বড় সেভিংসের ভিত্তিপ্রস্তর। মনে রাখবেন,
বড়লোকেরা টাকা খরচ করে বড়লোক দেখানোর জন্য নয়, বরং তারা কৃপণ হয়েই বড়লোক হয়েছে এবং সেটা ধরেও রেখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের কষ্টার্জিত টাকার সঠিক ব্যবহার করবেন। ধন্যবাদ।